নমস্কার, আমি মাম্পি। খোঁজ খবরে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের আজকের যে অনুষ্ঠান তার নাম হচ্ছে সুরক্ষা এবং শিক্ষা। আজকের অনুষ্ঠানে যারা রয়েছে, মূলত আজকের একটি আলোচনামূলক বিষয় রয়েছে। তো আজকের এই অনুষ্ঠানে যারা রয়েছে আমরা তাদের সঙ্গে একবার পরিচয় করে নিই। আমার বাঁ দিকে রয়েছেন মাননীয় সুব্রত রায় মহাশয়, আমার ডান দিকে রয়েছেন মাননীয়া রাখি ব্রহ্ম মহাশয়া, এবং তার পাশে যিনি বসেছেন উনি মাননীয়া পাপিয়া চৌধুরী মহাশয়। তো আমাদের আজকের যে বিষয় সেটা একবার জানিয়ে দিই। আমাদের আজকের বিষয় হচ্ছে সুরক্ষা এবং শিক্ষা। আমরা ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে কিভাবে সুরক্ষিত থাকবো, সুরক্ষিত রাখবো, এবং আমাদের শিক্ষা কিরকম হওয়া উচিত, এই বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুব্রত রায় মহাশয়। উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একজন সমাজ সেবক বটে। আমার প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি খোঁজ খবরের পক্ষ থেকে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি প্রাইমারি স্কুলের টিচার, অর্থাৎ একদম সদ্যজাত শিশুরা মায়ের কোল ছেড়ে আপনাদের স্কুলে কিন্তু ভর্তি হচ্ছে। ওদের জীবনটা শুরু হয় পড়াশোনার ক্ষেত্রে। স্কুলের শিক্ষা, পারিবারিক শিক্ষা, তার সঙ্গে রয়েছে সামাজিক শিক্ষা, এই সমস্ত বিষয় রয়েছে। তো একটা শিশু যখন সদ্যজাত মায়ের কোল ছেড়ে আপনাদের স্কুলে ভর্তি হচ্ছে, তার ক্ষেত্রে শিক্ষা সুরক্ষা এই দুটোই কিভাবে শুরু হওয়া উচিত যদি বলেন। নমস্কার, ময়নাগুড়ি খোঁজ খবর চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রাথমিক স্তরে শিক্ষা এবং সুরক্ষার দিকটি। দেখুন, ঘটনাটা হচ্ছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত 5+ যে সমস্ত বাচ্চারা আছে আর কি, শিক্ষার্থী আছে, তারাই সাধারণত আমাদের বিদ্যালয়ে আসে। আমরা মনে করি যে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে আসে তারা অনেকটা ওই আপনার ওই মূর্তি গড়ার মতো আর কি। যারা মূর্তি গড়ার কারিগর যারা থাকেন, তারা যেরকম একটা মাটির দলাকে যেরকম একটা সুন্দর অবয়ব দিয়ে একটা প্রতিমা গড়েন, ঠিক আমাদের কাছে শিশুরা ঠিক সেরকম। আমরা তাদেরকে ঠিক যেভাবে গড়ব, শিশুরা ঠিক সেইভাবে তৈরি হবে, অন্ততপক্ষে আমার প্রাথমিক স্তরে। যেহেতু একটা শিক্ষার ব্যাপার এখানটায় আসছে, তাহলে আমরা তাদেরকে শুরুটা ঠিক যেভাবে করব, আমার মনে হয় এটা একটা ভিত্তি স্থাপনের জায়গা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়টি। আমরা শুরুটা তাদের যেভাবে করে দেব, সেটাই তাদের পরবর্তী জীবনে কিন্তু একটা প্রভাব বিস্তার করে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা যতটা দরকার, ঠিক একইভাবে তার পারিবারিক শিক্ষা যেটা আপনি বললেন সেটা শুরু হওয়াটা ঠিক সেইভাবে দরকার। সামাজিক শিক্ষা তো পরে আসছেই আর কি। তো আমাদের বিদ্যালয় স্তরে যে পুঁথিগত শিক্ষা আছে, পুঁথিগত শিক্ষার তো আর শেষ নেই, কিন্তু এর পাশাপাশি যদি আমরা মূল্যবোধের শিক্ষাটা দিতে না পারি, যেটা বর্তমান সমসাময়িক ব্যবস্থায় ভীষণ জরুরি বলে মনে করছি চতুর্দিকে যা দেখছি আর কি, তো সেই মূল্যবোধের শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো তার চরিত্র গঠনে একটা প্রভাব ফেলবে আর কি। তো পুঁথিগত শিক্ষার সাথে সাথে আমাদেরকে অবশ্যই বেশি করে নজর দিতে হয় তার মূল্যবোধের শিক্ষাটা কতটুকু হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি রাখছি, সেটা হচ্ছে শিশু গড়ার ক্ষেত্রে আপনারা বললেন যে আপনারা শিশু গড়ার কারিগর, খুব সুন্দর একটা বিষয়। সামনে পুজো আসছে, সেখানেও আমরা প্রতিমা নির্মাণ করব এবং আপনারা এখন সেই শিশুদের রূপ দেবেন। সেক্ষেত্রে কোন কোন বিষয় করা উচিত নয় এবং কোন কোন বিষয় করা উচিত শিশুদের সামনে, পারিবারিক বা পরিবারে যারা রয়েছেন তাদের? দেখুন, এটা হচ্ছে আমরা যে জায়গাগুলোতে কাজ করি তাদের যে আর্থ সামাজিক অবস্থা, তাতে হয়তো তাদের ইচ্ছা থাকলেও তারা অনেক কিছু করতে পারেন না। হয়তো যে পজিটিভ দিকগুলো আমরা আশা করি তাদের কাছ থেকে, হয়তো সব পরিবারে না, কিছু কিছু পরিবার ক্ষেত্রে কিন্তু তার একটা নেতিবাচক দিকও সেই পরিবারে সবসময় থাকে আর কি। তো আমরা সেগুলোকে কাটিয়ে উঠেও তাদেরকে একটা চেষ্টা করি যে কোন দিকটাকে ভালোভাবে করলে পরে ভালো হয়। যেমন ধরুন, একটা পরিবারে সে এমন কিছু ঘটনাবলী দেখে, সে, আমি ঘটনাগুলি বলতে চাইছি না আর কি, আপনারা নিজেরাও বুঝতে পারেন, সেগুলো হয়তো বিদ্যালয়ে তার উল্টোটা শেখানো হচ্ছে, কিন্তু সে পরিবারে গিয়ে দেখতে পাচ্ছে তার উল্টোটা হচ্ছে, তার পিতামাতার আচরণেই হোক বা পারিপার্শ্বিক আচরণেই হোক। সেক্ষেত্রে বিষয়টা একটু কঠিন হয়ে দাঁড়ায়।
সেক্ষেত্রে আমরা যতই শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে আমরা যত ভালো দিকগুলি তুলে ধরার চেষ্টা করি, তাও ধরুন যে ব্যাপারগুলো উঠে আসে বিদ্যালয়ের পাঠ্যক্রমিক বিষয়ে বা সহপাঠ্যক্রমিক বিষয়ে, বিদ্যালয়ের যে অনুষ্ঠান, যে মনীষীদের জীবনী তুলে ধরা, তাদের অনুষ্ঠানগুলো করা, মনীষীদের জীবন, জন্মদিন পালন, তাদের আদর্শগুলো তুলে ধরা, তাদের যে সামাজিক বা দেশের প্রতি যে দায়বদ্ধতা ছিল সেগুলো তুলে ধরা, অন্ততপক্ষে শিশুদের মতো করে, আমি বলছি না যে অনেক বড় করে, শিশুদের মতো করে যে আমরা দেওয়ার চেষ্টা করি, সেটা পরিবার থেকেও কিছুটা সাহায্য হলে সেটা ভালো হয়। আচ্ছা সুব্রত বাবু, কোথাও কি মনে হয় মোবাইল একটা বিষয় বা মোবাইল একটা মাধ্যম যেখানে শিশুরা অন্যমনস্ক জায়গায় যেতে পারে? অনেক সময় এরকম হয় বাবা মা দুজনে ব্যস্ত থাকছেন, সবাই নন, কিছু কিছু ক্ষেত্রে ব্যস্ত থাকছেন, সেখানে সেই বাচ্চাকে সময় কাটানো, ভোলানোর জন্য বা তাকে খুশিতে রাখার হাতে দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়টা? যে কোনো জিনিসেরই তার কিছু ভালো দিক আছে, তার খারাপ দিক আছে। যদি খারাপ দিকগুলোকে সরিয়ে যদি আমরা ভালো দিকটা নিতে পারি, তাহলে সেটা সবসময় স্বাগত আর কি। তো মোবাইলের ক্ষেত্রেও অনেকটা তাই, মোবাইলের প্রতি আগ্রহ বা মোবাইলের যে নেতিবাচক দিকগুলো আজকে পড়ছে, সেটা কিন্তু শিশু মনে মারাত্মকভাবে তার একটা নেতিবাচক প্রভাবও ফেলছে। দেখুন, কোনো কিছু যদি আমি কাউকে একটা শিক্ষা দিতে চাই, তাহলে সেই শিক্ষাটার জন্য প্রথমে উদাহরণ হতে হবে আমাকে। একদম পরিবারে যদি বাবা যদি তাকে একটা তার সন্তানকে শিক্ষা দিতে চায়, বা মা যদি তার সন্তানকে শিক্ষা দিতে চায়, তাহলে প্রথমে তার মাকে তার সেই আদর্শের জায়গাটাকে তৈরি করতে হবে। আমরা দেখতে পাই যে অনেক বাচ্চাই খাওয়া দাওয়া না করলে মারা তার হাতে একটা মোবাইল ধরিয়ে দেন, বাচ্চা সুন্দর করে মোবাইল দেখছে। কি দেখছে আপনারা আজকাল জানেন যে মোবাইলের এত ভালো দিকের সাথে সাথে এত খারাপ দিক আসছে, যে সেটা স্ক্রল করার সঙ্গে সঙ্গে সেটা তার মাথায় একটা কাজ করছে। তো সেই বাচ্চা খেতে খেতে সেই মোবাইলটা ব্যবহার করছে, এবং যখন মা বলছে যে মোবাইলটা তুমি সরিয়ে নাও, তুমি খাওয়া দাওয়াটা করো, বা মোবাইলটা সরিয়ে রাখো, তুমি পড়াশোনাটা করো, ঠিক সেই সময় দেখা যাচ্ছে মা কিন্তু মোবাইলটা ক্রমশ ব্যবহার করে যাচ্ছেন। বাবা যখন বলছে তুমি মোবাইল ধরবে না, দেখা যাচ্ছে বাবা কিন্তু সারাক্ষণ মোবাইলটা ব্যবহার করে যাচ্ছে। তাহলে সেই সময়, শিক্ষার সময় যদি বাবা মা নিজেকে মোবাইল ব্যবহার করা উচিত নয় এই জায়গাটায় তুলে ধরতে না পারেন, তাহলে কিন্তু এটা কখনোই সফল হবে না। একদমই তাই। এবার আমরা আমাদের সাথে রয়েছেন রাখি ব্রহ্ম। উনি একজন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং সমাজসেবী। ওনার কাছে আমাদের প্রশ্ন নিয়ে যাব। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে খোঁজ খবরে, এই মঞ্চে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার প্রশ্ন আপনার প্রতি যেটা, সেটা হচ্ছে আপনাদের ক্লাস 5 থেকে ক্লাস 10 খুব মারাত্মক বয়স একটা, এই বয়সের ছেলে মেয়েদেরকে ভীষণ ভাবে যত্ন নেওয়া, গাইড দেওয়া, এই বিষয়গুলো আপনাদের সব থেকে বড় দায়িত্বের মধ্যে রয়েছে। আমাদের আজকের বিষয়টা হচ্ছে সুরক্ষা এবং শিক্ষা। এই দুটো বিষয়কেই আপনি আপনার স্তরে কিভাবে দেখছেন, কিভাবে করছেন? প্রথমেই ধন্যবাদ জানাই খোঁজ খবর চ্যানেলকে, এত সুন্দর বর্তমান যুগোপযোগী একটা বিষয় আজকে উপস্থাপন করেছে। তো আজকের যুগে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি আমাদের ভাবার বিষয়, আমাদের যদি আমাদের সমাজ কোন জায়গায় যাবে, সেটা হচ্ছে প্রথম শুরু হয় শিক্ষা থেকে। আর সেই শিক্ষাটাকে যদি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে চিহ্নিত করতে পারি, তাহলে আমার মনে হয় সমাজ থেকে অনেকগুলো যে আমাদের সামাজিক দূষণ আছে সেগুলো দূর করা যাবে। প্রথমত আমি এত বছর থেকে শিক্ষার জগতে থাকায় যে অভিজ্ঞতা সংগ্রহ করেছি, তার থেকে আমি 2-4টা কথা বলার চেষ্টা করছি। প্রথমত ক্লাস 5 থেকে ক্লাস 10 এবং 11-12 যেই বাচ্চাগুলো আসছে, ক্লাস 5-এ আসছে, তারা বিভিন্ন পরিবেশ থেকে স্কুলে যখন আসে, হয়তো তাদের ব্যবহারের কতগুলো ত্রুটি বিচ্যুতি থাকে, কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, বড়দের কিভাবে রেসপেক্ট করতে হয়, ছোটদের সাথে কিভাবে মেলামেশা করতে হয়, কিভাবে একটা বিদ্যালয়কে ভালোবাসতে হয়, কিভাবে নিজেকে গড়তে হয়, কিভাবে তার সামনে একটা স্বপ্ন রয়েছে, তার সামনে একটা দেশ রয়েছে, তার সামনে একটা নতুন সমাজ রয়েছে। সেই শিশুটা কিন্তু একটা নতুন গড়ে ওঠা শিশু, একটা নতুন ভারতবর্ষ তৈরি হচ্ছে। তো তাকে প্রথম আমাকে খুব যত্ন করে, একটা চারা গাছকে যেমন আমরা যত্ন করি, সেই যত্ন করে ভালোবাসা দিয়ে তার কাছে আসতে হবে। এবার আমাকে দেখতে হবে তার কি কি প্রবলেম রয়েছে। দেখো, আমি যে স্কুলে রয়েছি সেখানে আর্থসামাজিক পরিকাঠামো, এবং আমরা জানি কি না, একটা শিক্ষা তখনই সাকসেস হয়, একটা সুরক্ষা তখনই সাকসেস হয়, তার পারিবারিক, তার বিদ্যালয় এবং তার সমাজ যখন তিনটা জায়গা
একদম রেক্ট্যাঙ্গেল, তিনটা ত্রিকোণ যদি ঠিক থাকে তাহলে সে কিন্তু পরিপূর্ণতা পায়। যদি আমি শিক্ষা দিয়ে দিলাম কিন্তু পারিবারিক ক্ষেত্রে সে হয়তো পিছিয়ে আছে, বা কোনো কারণে হয়তো আর্থসামাজিক কাঠামো হতে পারে, বা আমাদের সমাজ ব্যবস্থা হতে পারে, কোনো কারণে শিশুটি হয়তো বাড়ি গিয়ে সেই সমাজের মধ্যে পড়ে গেল, সেখানে নেশাগ্রস্ত হয়ে পড়লো, সেখানে বাজে সঙ্গে পড়ে গেল, বা সে তার বাবা মাকে অন্যভাবে দেখছে, হ্যাঁ, বা সেই আর্থসামাজিক পরিকাঠামো হোক বা সমাজের কারণে হোক, সে হয়তো সেই জায়গাটার সাথে স্কুলের পরিবেশটাকে মেলাতে পারছে না। তখন কি হবে? তখন তার মধ্যে মুড অফ হয়ে যাবে। তখন আমাদের তার সাথে খুব ভালো করে মিশতে হয়, মেশার পরে দেখতে হয় তার কোথায় তার অসুবিধাটা রয়েছে। অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তারা অনেক কথা বলে ফেলে ছোট মনে, যেগুলো তাদের দাগ কাটে। এবং তখন সেই ভালোবাসার জায়গাটা দিয়ে তাদেরকে আস্তে আস্তে আমরা কি করি না, তাদেরকে আস্তে আস্তে বিভিন্ন, কে কোন দিকে ইন্টারেস্টেড, হয়তো কেউ আর্টে আছে, তো আর্ট যখন করবে তার মনটা যখন আর্টকে ভালোবেসে আর্ট করতে করতে চাইবে। কেউ হয়তো গান ভালো জানে, সেই গানটা, কেউ হয়তো নাচ ভালো জানে, সেই দিকটায় তাকে মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা শনিবার করে করছিও তাই। এবং দেখা যাচ্ছে কি তাদের মধ্যে খুব সুন্দর একটা প্রচন্ড ওদের আবেগ চলে আসে এবং সেটাকে ভালোবেসে করে। হয়তো বিদ্যালয়েই পরিষ্কার শুরু করে দিচ্ছে ওরা। ওদেরকে আমরা স্বাস্থ্য সচেতন সম্পর্কে বলছি, একটা সুন্দর স্বাস্থ্য, কি করে তারা নিজের স্বাস্থ্যকে সুন্দর রাখবে, কি করে খাওয়া দাওয়া থেকে সবকিছু। এবার আসছি 5-6 এর পরে আরেকটু উঁচুতে উঠছে, তখন কিন্তু একটা হরমোনাল চেঞ্জ আসছে, যেটা ঝড় ঝঞ্ঝার কাল। এই সময়টা একটা বিপদের সময়, সবাইকে তার দূরত্ব রাখে, সেই সময়টা আরো বিপদ। আমাদের স্কুল হচ্ছে কোয়েট স্কুল, এই সময় ছেলে মেয়ে উভয়ের মধ্যেই একটা পরিবর্তন আসে। তো সেই পরিবর্তনটা ভালো দিকের পরিবর্তন, তো পরিবর্তনই, সেটা আমরা হচ্ছে ভালো দিকে নিতে পারলে সেটা ভালো দিক, আর খারাপ দিকে চলে গেলে কিন্তু অসংখ্য শিশু হারিয়ে যায়। তো এরকম ভাবছিলাম অনেকেই কিন্তু অনেক রকম গুটকা বা এরকম, তো আস্তে 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 সেগুলোকে ছাড়ানো গেছে। এবং আমাদের স্কুলে একটা আমরা টিম তৈরি করেছিলাম যে ছাত্রছাত্রীরা গিয়ে সবার হাত থেকে এই গুটকা ফেলে দিত, আমাদের যেতে হতো না। এবং এরকম করে দেখা গেল যে সবাই ফেলে দিল। হ্যাঁ, একসময় ক্লাসে 11-12 এর ক্লাসে যেতে গেলে দেখা যেত গুটকার গন্ধ। আজকের দিনে মানে গর্বের সঙ্গে বলতে হয় যে সেই ক্লাসগুলোতে কিন্তু গুটকা পান কিছুই মুখে দেয় না। আচ্ছা, আমি পাশাপাশি আরেকটা প্রশ্ন করি। বিকৃত মস্তিষ্ক শিশুদের একটা বয়সের পরে দেখা যাচ্ছে যে ওরা আর নর্মাল ভাবে থাকছে না, যে সমস্ত খারাপ দিক সেগুলোকে বেশি অবজার্ভ করছে, সেগুলো নিজেদের মধ্যে ভালো লাগা সৃষ্টি করছে এবং সেগুলোর প্রতি অ্যাট্রাকটিভ হয়ে গিয়ে সেই জিনিসগুলোকে ওরা প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো করছে। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এবং বাড়ির ভূমিকা কিভাবে পালন করতে হবে? হ্যাঁ, বাড়িতে মাকে বা বাবাকে তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। একইভাবে শিক্ষক শিক্ষিকাদের প্রথমে বন্ধু, তাকে শাসনের কড়া বেড়াজালে নয়, তাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে হবে। একটা শিশু, তার মনে অনেক কিছুই প্রশ্ন আসতে পারে, বললাম যে হরমোনাল ডিসব্যালেন্স হওয়া শুরু হবে, হরমোনাল সিকোয়েন্সি গুলি শুরু হতে থাকবে। এই সময় তাদের খাদ্য খাওয়ারও ঠিক মতো দরকার, প্লাস তাদের কিছু হচ্ছে আমার মনে হয় যোগা প্রাণায়াম দরকার। হ্যাঁ, যেমন মেয়েদের কিছু কিছু বিভিন্ন রকম যে হরমোনের কারণে তাদের বিভিন্ন রোগও হতে পারে, কিন্তু এই সময় ঠিকঠাক খাদ্য না খেলে, বা তাদের যে পিরিয়ডস এর যে সমস্যাগুলো। তো আমি একটা, যেমন পবিত্র নামে একটা কোর্স, যেমন আমরা মারা হচ্ছে পবিত্র মেয়ে জাতি, তা আমরা কি করি, আমরা ভাবি পিরিয়ডসটা হচ্ছে আমাদের একটা খুব অপবিত্র জিনিস, কিন্তু ওটা হচ্ছে পবিত্র জিনিস, এটার থেকেই সৃষ্টি। তা তাদের মাথায় এটা ঢোকানো হয়। এবং কিভাবে তুমি সেই সময় ভালো রাখবা নিজেদের, কি খাদ্য খাওয়ার, কিভাবে কোন যোগা করলে, কোন ব্যায়াম করলে, কিভাবে কিছু কিছু মেডিটেশনের টিপস তাদেরকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে মাসিক যে মেয়েদের একটা বিষয়, যেটাকে আমরা পিরিয়ডস বলছি, আপনিও বললেন, তো সেক্ষেত্রে যখন কোয়েট স্কুল ছেলে মেয়ে একসঙ্গে পড়ছে, একটা বয়সের পর সেটা হতে বাধ্য, বার্ধক্য বয়সে সেটা হয়। সেক্ষেত্রে ধরুন স্কুলে এমন সিচুয়েশন তৈরি হয়েছে, কোনো মেয়ের সেই সময় সেই মুহূর্তের মধ্যে রয়েছে, বা তার পাশে কোনো ছেলে বন্ধু বসেছে, বা একটা একটা ক্লাসের পর যখন তারা অন্য একটা ক্লাসে উঠবে তখন তাদের হয়তো এই ফেসটা করতে হতে পারে। সেক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে যে বন্ডিং বা তাদের মধ্যে যে পরস্পরকে রেসপেক্ট করা, পরস্পরের সঙ্গে মেলামেশা, সেটা কিভাবে আপনারা মানে কিভাবে আপনারা ওদেরকে বোঝান বা কিভাবে দেখেন? হ্যাঁ, আমরা যেটা করি সেটা হচ্ছে যখনই ওরা বড় হতে থাকে আমরা বোঝাতে থাকি, একটা মানে তার ক্লাসমেট হচ্ছে তার নিজের দিদি বা বোনের মতো। তো তার এই প্রবলেম গুলো কিন্তু ছেলেদেরকেও বলতে হবে। আর পিরিয়ডস মেয়েদের হয়, ছেলেদের হয় না, এই ব্যাপারটা যদি ওরা না জানে ওদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে। তো আমাদের যেটা সৃষ্টি সেটাকে সৃষ্টি হিসাবেই ধরতে হবে। যখনই ওরা জানবে তাদের কৌতূহলটা কমে যাবে, তখন কিন্তু এই যে ধর্ষণ বা বিকৃত মস্তিষ্ক এই জিনিসগুলো আসবে না। কারণ আমরা দেখি যে বিভিন্ন রকম দেশে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই জিনিসগুলো
তাদের এডুকেশনের একটা অঙ্গ। এবং আমি যে এডুকেশন সাবজেক্ট পড়াই, এখানেও কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী, ঝড়ঝঞ্ঝার কাল, এটা একটা এডুকেশন সিস্টেমেই রয়েছে আর কি। তো এখানে আমাদের খুব ভালো করে বোঝা যায়। এবং এর আগে একটা হচ্ছে জীবনশৈলী একটা ক্লাসও ছিল। আচ্ছা, আমি এবার আপনার বলার পরিপ্রেক্ষিতে আর একটা বিষয় যাচ্ছি, ধর্ষণ। এখন এই যে ধর্ষণের বিষয়টা খুব বেদনাদায়ক, কিছু কিছু মুহূর্ত আমরা নিজেরাও সাক্ষী রয়েছি। তো এই ধর্ষণ একটা ছেলের বা এই কোন রকমের সিচুয়েশন তৈরি হলে মানসিক ভাবে যে সে এটা করার জন্য ইন্টারেস্টেড হয়ে যায় বা এই বিষয়টা তার মাথার মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়, মানে কিরকম সেটা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা সমস্ত কিছু মিলিয়ে বলছে যে কিরকম সিচুয়েশন তৈরি হলে, বা দেখুন ধর্ষক তো একদিনে তৈরি হয় না, এটা তো আমরা সবাই জানি যে ধর্ষক একদিনে তৈরি হয় না। তো কেন এটা তৈরি হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটার পিছনে রয়েছে অনেকগুলো কারণ। এক হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, দুই হচ্ছে আনএমপ্লয়মেন্ট সমস্যা, তিন হচ্ছে ছোটবেলা থেকে আমরা কি কি পথে তাদের পরিচালিত করছি, চার হচ্ছে সমাজ ব্যবস্থা কি, আজকে বের হয়ে তার বন্ধু বান্ধবরা কেমন, বাড়ির পরিবেশ, স্কুলের পরিবেশ যদি ঠিকও থাকলো, দেখা গেল সে বন্ধু বান্ধবদের সাথে পর্নোগ্রাফি দেখছে, পর্ণ সংস্কৃতিতে টাইম পাস করছে। তো এই যে কারণগুলো আমরা দেখছি, তো এই জায়গাগুলোর থেকে তার প্রথমে তাকে সরিয়ে আনতে হবে। হ্যাঁ, সেই সরিয়ে এনে তাকে কি করতে হবে, সহপাঠক্রমিক কার্যাবলী, তাকে বিভিন্ন রকম আনন্দদায়ক জিনিসগুলো, যেমন গান, নাচ, খেলাধুলো, যেগুলো আকর্ষণীয়, যে জিনিসগুলো আমাদের ভেতর থেকে একদম আমাদের মেন্টালিটি গুলোকে আরো সুন্দর সুসজ্জিত করে, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করে। বিভিন্ন মনি ঋষিদের জন্মদিন পালন, তাদেরকে দিয়ে কিছু করানো, ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করা, তাদেরকে দিয়ে বলা যে তুমি আজকে বিদ্যালয়টা তোমার, বিদ্যালয়ের জল পড়ে গেলে এই জলের কিন্তু তুমি পরবর্তী ভারতের নাগরিক, এই কলগুলোকে তুমি ভালো করে দেখো, তোমার বিদ্যালয়কে সুযত্ন করার দায়িত্ব তোমার। যখন তোমার এই কথাটা আসবে, তখন তার মধ্যে বুঝতে হবে যে এই বিদ্যালয়ে পড়ছি, এটা আমার বিদ্যালয়। তাদের মধ্যে একটা দায়িত্ববোধ না দিলে কিন্তু তারা এগোবে না। আজকালকার দিনে আমরা কি করছি যে আমরা দায়িত্ব দিতে জানছি না, আমরা নিজেরাই ছেলে মেয়েদের দায়িত্বগুলো নিজেদের কাঁধে নিতে যাচ্ছি। কিন্তু তাদেরকে ছোট থেকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাদেরকে সমাজের দায়িত্ব, তাকে পরিবারের দায়িত্ব, তাকে আপামর হচ্ছে তার বিদ্যালয়ের দায়িত্ব, ছোট 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 করে, এমন বলছি না বড় বড় কিছু, ছোট ছোট দায়িত্বের মধ্যে সে যখন বুঝবে যে সেবা কাজে ভালো লাগে, আনন্দ পাচ্ছি, তখন মনে হবে যে এগুলো কি নিয়ে বসে আছি। এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা পেয়েছি মাননীয় শুভঙ্কর দত্ত মহাশয়, বিশিষ্ট আইনজীবী। নমস্কার আপনাকে, এবং আমাদের খোঁজ খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আপনার কাছ থেকে আইনত বিষয়গুলো আইনত শুনবো এবং দর্শকরাও শুনবে। তার আগে এই মুহূর্তে আমি চলে যাব, আমাদের আরেকজন অতিথি রয়েছেন মানধুরী, উনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ এবং নিজেও সঙ্গীত শিল্পী। তো ওনার কাছে চলে যাব। দিদি, আপনাকে স্বাগত খোঁজ খবরে। তো আপনার কাছেও আমার কিছু প্রশ্ন জানার আছে। সেটা হচ্ছে, আপনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ এবং একজন সঙ্গীত শিল্পী। তো আমাদের আজকের বিষয় হচ্ছে সুরক্ষা এবং শিক্ষা। আপনার কাছে আমি যাব সুরক্ষা। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কতটা সুরক্ষিত আপনার কাছে? আমি খুব ছোটবেলা থেকে গান বাজনা করি, সঙ্গীত জগতে যুক্ত। সেই সময় আমি এবং আমার পাশাপাশি যারা সঙ্গীত জগতে যুক্ত ছিলেন, আমি প্রত্যেকের কথাই বলবো, ভীষণ সুস্থ একটা পরিবেশের ওপর দিয়ে আমরা গেছি। আচ্ছা, ভীষণ সুস্থ এবং নির্ভেজাল, যেটাকে বলে একদম সোজা বাংলা ভাষা, নির্ভেজাল সবকিছু, ওভারঅল নির্ভেজাল। কিন্তু এখন আমার যে বয়সী হোক না কেন, আমি এই বয়সে এসে দাঁড়িয়ে, আমি এখনো যেহেতু সঙ্গীত চর্চা করেই যাচ্ছি, কিন্তু নই, নিরাপদ নই। এখনকার বর্তমান চারিদিকের যে অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে, তাতে নিজেকে সেফ মনে করা একদম যাবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি হয়তো কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি, আমি ময়নাগুড়িতে ইভেন বাইরেও যাই প্রোগ্রাম করতে, মিউজিশিয়ানেরা আমার সঙ্গে থাকেন অবশ্যই। এমনও হতে পারে ওনাদের কাজ পড়ে গেল, আমাকে হয়তো মানে সেই মুভমেন্টে আমাকে একাই যেতে হলো, আমাকে কারা পৌঁছে দেবে হয়তো সেটাও ঠিক হয়ে গেল, কিন্তু আমাকে যারা পৌঁছে দেবে আমি তাদের কাছে কতটা সেফ, একদমই তাই, সেটা আমি মানে আনসার্টেন।
আরেকটা প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে আপনি তো একজন শিল্পী মানুষ, এবং যারা সংস্কৃতি প্রেমী মানুষ রয়েছেন, বিভিন্ন জায়গায় হয়তো অভিনয় করতে হতে পারে, কিংবা বিভিন্ন রকম ভাবে চলাফেরা করতে হতে পারে বিশেষ কারণের জন্য। তো সেক্ষেত্রে এখন একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে পোশাক। যে কোনো নক্কারজনক ঘটনার পেছনে কি পোশাক দায়ী? আপনি কি মনে করছেন? একদমই নয়। আজকে আমি সঙ্গীত জগতে আছি, পাশাপাশি অভিনয়, নাচ গান, সিনেমা জগৎ, আমি সবটা টেনেই বলছি যে আহ, সেই একটা অভিনয় করতে গেলে কিন্তু নানান ধরনের পোশাক পরতে হয়, হয়তো একদমই তাই। হয়। আজকে আমি আরেকটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন সমাজে মানসিক ভারসাম্যহীনা যারা আছেন, হয়তো ঘুরে বেড়াচ্ছেন কপালে বড় একটা সিঁদুরের টিপ দিয়ে, কিন্তু শরীরে কোনো বস্ত্র নেই, তারাও কিন্তু রেপ হচ্ছে। পাশাপাশি বলি, একজন বোরখা পরা মহিলা, তার তো আপাতমস্তক ঢাকা থাকে, সেও কিন্তু রেপ হয়। রাখিদের কাছে জানতে চাইবো, একটা দিন শুধুমাত্র নারীদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কি করতে চাবে? শুধু যদি নারীদেরকে দেওয়া হয় তো এই একদিনের দিনে আমরা হচ্ছে সবাই রাজা হয়ে যাব। আমাদের নারী স্বাধীনতা, আমাদের নারীদের যা খুশি করা অর্থ এই বলবো না ব্যভিচার। একজন নারী হয়তো তার সমাজে, পরিবারে তার হাজবেন্ডের সমস্ত কথা শুনে তাকে তার ইচ্ছাগুলোকে হয়তো বন্দি করে রাখতে হয়, সেদিনের জন্য সে স্বাধীন, সে তার মতো করে সেই দিনটা কাটাবে। তার যে মনের একটা সুপ্ত ইচ্ছে থাকে যে না, আমি আমার বান্ধবীদের সাথে একদিনের জন্য একটু সময় ব্যয় করব, বা আমি আমার মতো আজকের দিনটাকে কাটাবো, সে তার স্বাধীনতা অনুযায়ী সে সেই দিনটাকে কাটাবে। কোনো পুরুষের সেদিন তারা কিন্তু অনুশাসন শুনবে না। সেই অনুশাসনের কথা বলিনি, আবারও বলছি, যেটা ব্যভিচার। সেই স্বাধীনতার কথা বলছি, যে স্বাধীনতা আমাদের সুশৃঙ্খলতা দেয়, যে স্বাধীনতা আমাদের মনের মাঝে মরে যাওয়া মানুষটাকে আবার নতুন করে জন্ম দেয়। শুভঙ্কর বাবু, আপনার কাছে কিছু প্রশ্ন বলবো না, জানার ইচ্ছে রয়েছে। সেটা হচ্ছে 18 বছরের কম, 18 বছরের ঊর্ধ্বে, এই যে বয়সের মধ্যে কিছু আইনত বিষয় রয়েছে, যে আইনত বিষয়ের সুবিধাগুলো পেতে পারে, এবং এগুলো তাদের পাওয়ার অধিকার রয়েছে। আমরা অনেকেই আছি যারা আইনত বিষয় অনেকে জানি, অনেকে জানি না। অনেকে আছেন যারা জানেন অথচ ভয় পান সেটা করা সঠিক হবে, বা ন্যায় বিচার পাওয়া যাবে, বা সমাজ কি বলবে, সবকিছু মিলিয়ে কি কি সুবিধা পেতে পারি মহিলারা, পুরুষরা, সবার কথা বলছি, ছেলেরা, মেয়েরা, এই সবটা যদি বিষয় আপনি আমাদের কাছে একটু তুলে ধরেন। আমি আপনার প্রশ্নটাকে নিয়েই বলছি। আমাদের এখানে মাস্টারমশাই আছেন, নিতুগুনি আছেন। আমি আপনার প্রশ্নকে দুটো পার্ট করে দিই, একদম একটা স্টুডেন্ট পার্ট, একটা টিচার্স পার্ট। একদম। স্টুডেন্ট পার্টের মধ্যে আমাদের কি কি আইনগুলো চলে আসছে, তার মধ্যে এখন তো রিসেন্টলি 2012 সালে পাস হয়েছে পক্সো আইন, যেটি আমি এর ভেতরে বা গভীরে যাচ্ছি না। সবার প্রথমে আমার মনে হয় স্কুলের সিলেবাসে আছে কিনা জানি না, এখানে দিদিমণি এবং মাস্টারমশাই বলতে পারবে, যে বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচটা ইমিডিয়েট মানে নলেজটা দেওয়া দরকার। এই গুড টাচ ব্যাড টাচটার থেকেই অনেক কিছু কিউরিওসিটি বাচ্চাদের মনের ভিতরে চলে আসছে। সেটা যতক্ষণ না আমরা ক্লিয়ার করতে পারবো, তারা যে প্রতিনিয়ত যে সেখানে শোষিত হচ্ছে না, সেটা আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারবো না। ইভেন বাচ্চারা কিন্তু বাড়িতে এসে গার্জিয়ানকেও সেই কথা বলে না, তার সহপাঠীকেও বলতে পারে না। এটা আমরা অনেক জায়গায় দেখেছি। আমি মনে করব হয়তো আছেও বা থেকেও থাকতে পারে, আমি জানি না, কারণ আমাদের সময় তো এত কিছু ছিল না। তো আশা করি এই জিনিসগুলো পার্টগুলো যেন ঠিকঠাক ভাবে মানে বাচ্চারা শুরুতেই জানতে পারে কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ, এবং সেটাকে ধরেই বলবো আজকে এটা প্রাথমিক স্তর থেকে শেখানো উচিত। আমি মনে করি মানে অ্যাটলিস্ট তার মানে জাস্ট সেন্সটা একটু ডেভেলপ হওয়ার পর থেকে শেখানো উচিত, আচ্ছা, আমি মনে করি। এবং সেটাকে নিয়েই বলবো, যদি সে হয়ে থাকে তার কি করণীয়, সেখান থেকে করণীয় পরে তার কি কি স্টেপ গুলো আসতে পারে, সেই স্টেপ গুলো ধীরে ধীরে তাকে জানানো। কারণ বাচ্চারা যদি শোষিত হয়ে থাকে, তাহলে পরে সে যদি বলতে না পারে, ততক্ষণ অব্দি কিন্তু তার বিরুদ্ধে মানে তাকে প্রতিকারটা আমরা দিতে পারবো না, এবং তার মনের ভিতরে কিন্তু একটা গভীর হিসেবে সেইটা যতক্ষণ না আসবে আমরা আইনি ভাবে কোনো রকমের সাহায্য করতে পারবো না।
যে আমাদের যে নতুনগুলো যতগুলো আইন আছে বাচ্চাদের নিয়ে, চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট আছে, পক্সো অ্যাক্ট আছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই এই যে আপনি যেগুলো বললেন পক্সো, এই এক্ষেত্রে করণীয় কি? ধরুন একজন স্কুলের বাচ্চা কোনো মাধ্যমে সে আমি উল্লেখ হয় স্কুলে হলো, বাইরে হতে পারে, বা পরিবেশের মানে যে পাড়ায় থাকে সেখানে হতে পারে, ভ্যান চালক, গাড়ি ড্রাইভার, বা চলাফেরার রাস্তায় যে কোনো ভাবে হতে পারে। সে হয়তো বাড়িতে বলতে পারছে না, তার স্কুলে হয়তো একজন প্রিয় টিচার আছেন, তাকে বলেছেন, তারপরে করণীয়টা কি? দেখুন, পক্সো আইনে সবার প্রথমে আসছে যেটা আসছে ভিকটিম, আমরা ভিকটিম বলছি। হ্যাঁ, একদম। ভিকটিম কোনো সময় আসামিকে দেখবে না, ফার্স্টই আছে। প্রথম প্রাথমিক তার তো কাজ করতেই হবে, যেটা আইনি বিষয় আছে। যথারীতি একটা এফআইআর হবে, এফআইআর হওয়ার পরে তার কেস হবে, তার একটা স্টেটমেন্ট নেওয়া হবে। এত অব্দি ভিকটিম জাস্ট কোর্টে আসবে, তাছাড়া কিন্তু আর কোনো রকমের কোর্টের কাছে আসবে। এই এফআইআরটা কে করতে পারে? যে কেউ করতে পারে, এনি ইন্ডিভিজুয়াল, আচ্ছা, যে কেউ করতে পারে। এইটা আছে। তাছাড়াও চাইল্ড কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট আছে। এই আইনগুলোর সাথে আমরা কিন্তু বাচ্চাদের মানে কিভাবে প্রোটেকশন দেবো সেটা কিন্তু আমরা মিলিয়ে দিতে পারি। এবারে সে আপনার সেকেন্ড পার্ট, হ্যাঁ হ্যাঁ, যে টিচারদের, তাহলে আমি কথা যে বললাম টিচাররাও কি শোষিত হয় না? একদম। আমি হয়তো দিদিমণি মাস্টারমশাই আছে বলতে পারবো, নিশ্চয়ই কোনো কিছু বা সবার কিছু না কিছু হয়ে থাকে। তার জন্য একটা আইন আছে নতুন 2000। আমি একটু মাঝখানে বলি, শুধুমাত্র টিচার নয়, কর্মক্ষেত্রে অনেকেই হচ্ছে, যে কোনো এটা সবার জন্য, সবার জন্য, সবার জন্য। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস প্রিভেনশন, প্রোটেকশন অ্যান্ড রিট্রিসাল অ্যাক্ট 2013, এই আইনটাতে কিন্তু প্রোটেকশন একমাত্র মহিলাদের দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সমাজটা আমাদের পুরুষতান্ত্রিক, বেশিরভাগ আইনটা মেয়েদের জন্য, মহিলাদেরই এই আইনটা দেওয়া আছে। এবং তারা যদি দীর্ঘদিন সেই জায়গাটায় হ্যারাসমেন্ট হয়ে থাকে, তার জন্য তার অথরিটিকে তারা জানাতে পারে, স্পেসিফিক কমপ্লেন করতে পারে। 354D বর্তমানে যেটা ন্যায় সংহিতাতে এসছে, নতুন ন্যায় সংহিতাতে সবগুলো সেকশনটা এত তাড়াতাড়ি মনে রাখা সম্ভব না, যেটা যাই হোক, সেখানে কমপ্লেন করতে পারে। এছাড়াও ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার একজন থাকে, তার কাছে কমপ্লেন জানাতে পারে, সেটা ডিএম এর আন্ডারে থাকে। এইভাবে তার প্রোটেকশনটা কিন্তু করতে পারে। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সুরক্ষিত ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে এখন কি করা উচিত? আমাদের কি একা একা, ধরুন অনেকের নাইট ডিউটি থাকে, অনেকে থাকে যারা রাতে কাজ করতে হয়, সেক্ষেত্রে কি এখন আজকের যা অবস্থা, যুগের অবস্থা, সেখানে কি একজন থাকা দরকার, না গ্রুপ করে থাকা দরকার? দেখুন, গ্রুপ করে থাকতে গেলে পরে আমার সাথে যে আরেকজন থাকবে কিনা সেটা জানা নেই। আমি সেটা সবাইকে একটাই কথা বলবো, নিজের প্রোটেকশন নিজে দেখে নাও। এখানে একটা প্রশ্ন, কিভাবে আসছি, অনেক রকমের ব্যবস্থা আছে। আমি একটা সহজ উদাহরণ দিই। আমাদের ইচ্ছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একটা নতুন রাইফেল তৈরি হয়, সেটার নাম বলে নিধার। এটা একমাত্র ফিমেলদের জন্য তৈরি করা হয়। সেই লাইসেন্সটার জন্য কিন্তু আমি বলবো সমস্ত মেয়েরা অ্যাপ্লাই করো। আচ্ছা, ঠিক আছে, বর্তমান যে সংস্থা আছে সমস্ত মেয়েরা অ্যাপ্লাই করো, খুব কম দাম, একদম নমিনাল, তাদের পকেট খরচের দামে হয়ে যাবে। শুভঙ্কর বাবুর কাছে একটা প্রশ্ন, আপনি যে আর্মস সম্বন্ধে বললেন সেটা বিস্তারিত যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো হবে। যে কোনো লাইসেন্সের ক্ষেত্রে আমাদের অথরিটি হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম। আপনারা যে কোনো ইন্ডিভিজুয়াল যে কেউ ডিএম এর কাছে লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। যে আমি যে সেটার কথা বললাম, আর্মসটার কথা বললাম, সেটা একদমই নিধার নাম, সেটা আমি যতটা পড়েছি নিধার, এবং খুব কম ওয়েট, এবং মহিলাদের জন্য যতদূর পড়েছি যে মহিলাদের জন্যই ওটা বানানো হয়েছে। সেটা যদি সমস্ত মহিলারা সাথে রাখে, আমি মনে করি যে তার কাছে মানে অ্যাটলিস্ট দুষ্কৃতি আসতে দুবার চিন্তা করবে। আচ্ছা, এটার ব্যবহার করা, এটা কি কোনো প্রশিক্ষণ দেওয়া? তো নিশ্চয়ই এখান থেকে আর্মস দেবে, আমি তো প্রসিডিওরটা বললাম, প্রশিক্ষণটা তারা বলতে পারে। তার মানে আমরা এই আর্মস আমরা ব্যবহার করতে পারি মেয়েদের জন্য, যে কোনো লাইসেন্স নেওয়ার পরে যে কেউ ব্যবহার করতে পারে।
আচ্ছা, তা সেটা আমরা এখন শুনলাম। শুভঙ্কর বাবু খুব সুন্দর একটা বিষয় কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর তথ্যগুলো তুলে ধরার জন্য। এবং আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। যারা দেখছেন ওপার থেকে তাদের কাছে অনেক তথ্য পৌঁছে গেল। খোঁজ খবরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার মূলে একটাই কথা, নারী পুরুষ সবকিছু মিলিয়ে আমরা মানুষ, মান এবং হুঁশ এই দুটো থাকা ভীষণ প্রয়োজন। এবং শুরু থেকে যদি আমরা সঠিক শিক্ষা দিই এবং নিই, তাহলে হয়তো আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো এবং সুন্দরভাবে বাঁচাতে পারবো। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন। আমাদের এই মঞ্চ থেকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, পরস্পরের সাথে পরস্পরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, সবাই এগিয়ে যাক। ধন্যবাদ প্রত্যেককে। আপনাদের প্রত্যেকের ভালো চেয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।